আপনার জন্য একটা আশীর্বাদ। 2 মাসের মধ্যে 26টা রাজনৈতিক দল হলো। প্রধান কার্যালয় হলো এক ব্যক্তির শ্বশুর বাড়ির স্টোর রুম। এই যে শয়তানের নিঃশ্বাস ব্যাপারটা হলো, একটা কিছু হাতে ধরাই দেয় যে আপনি এটা একটু পড়েন, বা একটা অ্যাড্রেস লিখে দিল। যখন সে পড়ে তখন সে তার মতো করে সব মানে দিয়ে দেয়। রাস্তায় হাঁটছেন, হঠাৎ দেখলেন কারো মোবাইল ছোঁ মেরে নিয়ে যাচ্ছে, অথবা ট্রেনে যাত্রাপথে কাউকে চেতনানাশক খাইয়ে সব নিয়ে গেছে প্রতারক চক্র। প্রতিনিয়ত ঘটছে এমন ঘটনা। মানুষকে সচেতন করতে পকেটমার, মলম পার্টি, অজ্ঞান পার্টি সহ সব প্রতারক দৃশ্যে অভিনয় করেন তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যমের সর্বত্রই সচেতনতার বার্তা দেন তিনি। পেশাগত কাজের বাইরেও নিরাপদ শহর গঠনে যার নিরলস প্রচেষ্টা চলছে। তিনি বাংলাদেশ মলম পার্টি নামে একটি ব্যঙ্গাত্মক রাজনৈতিক দলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যানও। আজকের অনুষ্ঠানে আমরা তার এই ব্যতিক্রমী উদ্যোগ ও সমাজসেবা সম্পর্কে বিস্তারিত জানব। সাইদ রিমন, আপনাকে কালের কণ্ঠে স্বাগত। জি, কালের কণ্ঠকে ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য, এবং আপনাকেও ধন্যবাদ। আমরা যেমনটি জানি যে আপনি বিভিন্ন সময় সামাজিক বিভিন্ন বিষয় নিয়ে কাজ করেন। সর্বশেষ যে বিষয়টি আপনি কাজ করছেন, আপনি মানবিক শিশু শিক্ষা কার্যক্রম নিয়ে কাজ করছেন। আপনার 3 বছরের সন্তানকে আপনি এই কাজে লাগাচ্ছেন, সেটির বিস্তারিত যদি আমাদের বলতেন। আসলে মানবিক শিশু শিক্ষা কার্যক্রমটা আমি হাতে নিয়েছি আমার ছেলে 2022 সালের 26শে মার্চ স্বাধীনতা দিবসে যেদিন জন্মগ্রহণ করে সেদিনই। তো আমার এটা আগেই একটা প্ল্যান ছিল যে আমি আসলে আমার ছেলে হোক বা মেয়ে হোক, আমি তাকে আমার মতো করে এই মানবিক কাজে তাকে আমি ইনক্লুড করব। তো প্রথম দিন আমি তাকে যখন জন্মগ্রহণ করলো, তখন তাকে আমি একটা স্লোগানে একটা কাপড়ে জড়িয়ে নিয়ে আমি ওখানে একটা স্লোগান লিখে নিই যে মানবিক মানুষ হব। তো এই স্লোগানটা আসলে উদ্দেশ্য হলো যে আপনি দেখবেন আমরা আসলে বাচ্চাদেরকে বা একদম শিশুকাল থেকে যদি আমরা বিভিন্ন অভিজাত যে বিষয়গুলো সেগুলো দিকের থেকে না শিখিয়ে তাদেরকে যে মানবিকতার বার্তার যে বিষয়গুলো আছে সেগুলো যদি আমি তাদেরকে শেখানো যায়, তাহলে কিন্তু সে তার জীবনবোধটা শিখতে পারবে। তো আলটিমেটলি আমি কি করলাম যে ওই দিন তাকে জড়িয়ে নিলাম। এরপরে যখন আমি আস্তে আস্তে একদম শিশুকাল থেকে 4 মাস বা 5 মাস বয়স, 6 মাসে যখন তাকে পরিপূর্ণভাবে আমাদের দেশে যেটা হয় যে মুখে ভাত, সেদিন আমি একটা প্রোগ্রাম করলাম যে অসহায় যে পথ শিশু আছে তাদেরকে খাদ্য বিতরণ কর্মসূচি আমি পালন করি। তো ওই দিন আমি দেখলাম যে সে একদম আপনার অতটুকু 6 মাসের একটা মানে আমার ছেলে, সে একদম নিজের মতো করেই খাবার বিতরণ করছে, এরকম একটা। তো আমার এক ইউনিভার্সিটির স্যার বললেন যে উনি আসলে, এই কথাটা আমার মনে পড়ে, তা উনি বললেন যে আসলে ও মানে তোমার এটা নিয়েই আসছে। তো এটা আমার জন্য একটা ব্লেসিং, স্যারের এই মন্তব্যটা। এরপরে থেকে আস্তে আস্তে তাকে আমি এই কাজে নিয়ে আসি। তো বিভিন্ন ঈদে আমরা প্রোগ্রাম করি আমার ছেলেকে নিয়ে, যেখানে ঈদে কোরবানিতে। তো গত ঈদে ঈদ উল ফিতরে আমরা একটা নেই পায়েস বিতরণ করি। সেখানে একদম ভোর রাতে আপনি এই শহরে অনেক মানুষ যারা এই ঈদ উল ফিতর, ঈদ উল আজহা এগুলো যাদেরকে স্পর্শ করে না, তারা আসলে উৎসব কি এটা তারা বুঝতে পারে না। গভীর রাতে ঈদের দিন যদি আপনি চাঁদ রাতেও বের হন 12টা 1টার পরে, দেখবেন যে অনেক মানুষ ফুটপাতে শুয়ে আছে, বা রেল লাইনের পাশে শুয়ে আছে, বা স্টেশনে, এরকম অসংখ্য মানুষ শুয়ে থাকে। তো আমি এটা প্রতি বছরই করি। আমি একদম ভোর রাতে উঠে আমি আমার সাধ্য মতো, এখানে অনেক মানুষ আমাকে সহযোগিতাও করে, উদ্যোগটা আমি হাতে নেই, পরে তারা আগ্রহী হয়ে আমাকে বলে যে আমরাও আপনার সাথে যুক্ত হতে চাই। তো আমি আসলে ওই ভোর রাতে উঠে আরও আমার সহযোগী আছেন তাদেরকে নিয়ে আমি পায়েস রান্না করি একদম 4টার সময়, এবং ওই পায়েসটা আমি সকালবেলা তাদেরকে ঘুম থেকে তুলে আমি এই কাজটা তাদেরকে বিতরণ করি। তো আলটিমেটলি আমার ছেলে যখন হাঁটা শিখলো বা এই ধরনের এগুলো, তাকেও আমি এই ঈদে আগে ভোর রাতে ঘুম থেকে উঠিয়ে আমি তাকে নিয়ে যাই। তো নিয়ে যাওয়ার পরে সবচেয়ে যে বড় মানে আমার কাছে যেটা হৃদয় বিদারক মনে হয়েছে, তো সে যে ঘুম থেকে তুলতেছে, সে বলতেছে যে ভাইয়া ওঠো,
তো এই জিনিসগুলো কিন্তু আমি তাকে ওইভাবে এর আগে স্পটে নেই কিন্তু সে যে এই বিষয়টা ধরতে পারছে, তাকে এই যে পথে ঘাটে তাকে অনেকেই এখন যারা এই ধরনের অসহায় মানুষ আছেন তারা বুঝতে পারে, এবং ওইভাবে যে তোলার যে দৃশ্যটা সেটা আসলে আমাকে আবেগতাড়িত করে। এবং এটা আমি বুঝতে পারলাম যে তাকে আসলে আমি কিছুটা হলেও এই অল্প বয়সে আমি তাকে একটা দিতে পেরেছি, একটা বার্তা তার মধ্যে যাচ্ছে। এরপরে এই কোরবানির সময়ও আমি তাকে এই ধরনের আমার যে কোরবানির মাংস সেটা কিছুটা বিতরণ করলাম। সেখানেও আমি দেখলাম যে দুপুরবেলা তখন এরকম কোরবানির দিন মানুষ, পথ শিশু যারা আছেন তারা তো আসলে বিভিন্ন কারণে এই পথ শিশু, কারণ এর পিছনেও বিভিন্ন কারণ আছে, তাদের পারিবারিক আদর স্নেহ তারা পায় না বা বিভিন্ন ইস্যু, এটা অন্য আলোচনা। তো যাই হোক, আমি তাকে এইভাবে যখন খাবার বিতরণ করা শুরু করলাম তো দেখলাম যে সে এইভাবে, তারা ওই দুপুরবেলা না খেয়েই হয়তো ঘুমোচ্ছে, তাকে তুলে আমি এভাবেই করলাম। আর একটা বিষয় হলো যে সে যখন আমি রাস্তার পাশ থেকে তাকে নিয়ে হেঁটে যাই, তো সে আসলে কাউকে যদি দেখে যে বসে আছে তার কাছে সে চলে যায়, এবং চলে গিয়ে তার সাথে সে একটা একটা সম্পর্ক করার যে চেষ্টা, এটা আমি তার কাছ থেকে পাই। সে আমার মানিব্যাগ খুঁজে, মানিব্যাগ থেকে টাকা দিতে হবে, এই বিষয়গুলো তার মধ্যে আমি গ্রো করতে পেরেছি। আর সবচেয়ে বড় ব্যাপার হলো, আমি আসলে এই মেসেজটা দিয়ে একটা বার্তা যেটা দিতে চাই সেটা হলো যে আমাদের যারা বাবা মা আছেন তারা অবশ্য এই পড়াশোনার দিকে বা এই যাতে আমরা উচ্চাকাঙ্ক্ষার ব্যাপারগুলোই বেশি। তা আপনি এখানে একটা প্রশ্ন আছে যে সে যে অনেক ছোট, সে আসলে বুঝতে পারে কিনা, এটা একটা বিষয়। বুঝতে পারার একটা বিষয়, সে বুঝেও করতে পারে, এটা আমরা তো আর এখনো করি না, বাট তার মধ্যে যেটা করতে হবে এই জিনিসটা যে আমি একটা দিতে পারছি বা সে যে করছে, এটা আমার জন্য বাবা হিসেবে আমি গর্বিত। আর একটা ব্যাপার হলো যে সে রাস্তার পাশ থেকে যখন হেঁটে যায় কাউকে, এটা তো বললাম যে দেখলে সে তাদের কাছে চলে যায়, বা ছোট ছোট যে শিশুরা আছে, অসহায় বাচ্চা। আর আমার সবচেয়ে বড় ব্যাপার হলো এই ছোট বাচ্চাদের প্রতি আমি একটু দুর্বল। রাস্তার পাশে যখন দেখি কোনো অসহায় বাচ্চা বা কোনো অসহায় মানুষ বসে আছে, তখন এটা আমার কাছে একটু খারাপই লাগে। কিছু পারলে করতে পারি, আবার কিছু না পারলে হয়তো দেখে একটু নিজের মধ্যে খারাপ লাগা কাজ করে, তখন চলে যাই আর কি। তো এই মেসেজটাই আমি আসলে অভিভাবকদের দিতে চাই, যে যাতে সে একটা সময় বুঝতে পারে যে আমি এখানে, আর এই বাচ্চাটা এখানে কেন, তার লাইফস্টাইলটা এখানে আসলো কেন, বা সে এভাবে কেন কষ্টে জীবনযাপন করতেছে। তা আমি আসলে তাকে এই মেসেজটা দেওয়ার জন্যই আমার এই কার্যক্রমটা আমি হাতে নিয়েছি আর কি। আপনাকে বিভিন্ন সময় আমরা হাসপাতালে ব্যস্ত দেখি, তো রক্ত নিয়ে আপনি কাজ করেন, কি কাজগুলো করছেন একটু বলবেন? রক্ত নিয়ে আসলে আমার কাজ হলো কি, আমার অনেক শুভাকাঙ্ক্ষী যারা, এদের প্রতি আমি কৃতজ্ঞ। আমার এই সামাজিক কাজে তারা আমাকে এতটাই হেল্প করেন যে আমি যাকে চিনি না বা এরকম মানুষজন, দেখা গেছে আমি একটা ফেসবুকে স্ট্যাটাস দিই। সোশ্যাল মিডিয়া একটা ভালো পজিটিভ জায়গাও, আমরা অনেকেই এটাকে নেগেটিভ হিসেবে করি। আমি এই আপনার স্টুডিওতে আসার আগে আমি একটা বাচ্চা, তার ডেঙ্গু আক্রান্ত আর কি, যাই হোক সরি, তো তার বাবা সে আইসিইউর সামনে থেকে সরছে না, আমার এলাকার বরগুনাই বাড়ি, তার হলো 20 ভাগ এ নেগেটিভ প্লাজমা প্রয়োজন। তো এটা আসলে কালকে 9টা পর্যন্ত ওর বাবাও জানে না যে কি হবে, আমিও জানতে পারি না আর কি যে কি হচ্ছে। তো আমি যে ওই বাচ্চাটা একটা হসপিটালে ভর্তি ছিল, ওখান থেকেই যাচ্ছিলাম। ওটা অলৌকিক একটা বিষয়, অলৌকিক বিষয়। পরে আমি আমার এক বড় ভাই সোহেল হাফিজ, তাকে ফোন দেই যে ভাই ওই ছেলেটা তো এখানে ভর্তি, আপনি নাম্বারটা একটু আমাকে শেয়ার করেন, তা আমি তাহলে দেখা করে যাই। তা ওনারা এর মধ্যে আবার সিএমএসে চলে গেছেন। তো আমি ভাবলাম তাইলে আমি এখান থেকে কাজ শেষ করে আমি একটু ওখানে যাই। তো গিয়ে দেখি যে তার বাবার যে হাহাকার, এখন যে ডেঙ্গুর পরিস্থিতি, সারা বাংলাদেশই ডেঙ্গুর একটা বড় প্রকোপ। তো এই নেগেটিভ ব্লাড, এটা আমি ভাবলাম এটা তো খুব রেয়ার, কিন্তু আমি আরও সম্মিলিত একটা প্রচেষ্টায় তাকে, এটা আমরা আজকে পর্যন্ত প্রায় 12 ভাগ এ নেগেটিভ ব্লাড আমরা ম্যানেজ করতে পেরেছি। এবং তার যে মানুষের যে আগ্রহ, আপনি দেখছেন যে আমাকে যে ফোন দেওয়ার যে একটা বিষয় আছে, তারা কিন্তু আগ্রহ করেই ফোন দেয়। আমার আসলে বার্তাটা হলো যে বাচ্চা মানুষ তো, এই জন্য আমার একটু খারাপ লাগে আর কি, যে একটা আমারও তো ছোট বাচ্চা, এখানে যে কেউ আমরা বিপদে পড়তে পারি। তো যখন আমি হাসপাতালে রোগী নিয়ে যাই বা এই ধরনের মানুষ আমাকে বলে, যেমন কয়েকদিন আগে বারডেমে এক সে ওখানে স্টাফ বলে যে স্যার এটা আসলে সবার কাছে আসে না, আপনার জন্য একটা আশীর্বাদ। তো অনেক মানুষকে ওপেন হার্ট, তারপরে যখন আপনাকে এই ধরনের আইসিইউতে থাকে, তো এটা আমার জন্য খুব কষ্টকর।
মানে অনেক সময় অনেক শক্তভাবেই তাদের যে সন্তান আছে তাদেরকে বুঝাইতে হয়। And আমি আমার বন্ধুদের প্রতি কৃতজ্ঞ। আমার কলেজের নর্ডাম কলেজের অনেক বন্ধুরা এখানে ডাক্তার হিসেবে আছেন, এমার্জেন্সি তাদের আমি হেল্প নেই, যে আমার যদি এই ধরনের প্রয়োজন হয় বা গরিব অসহায় মানুষ হয় তখন আমি চেষ্টা করি। তো এই যে মানুষের প্রচেষ্টা দেখেন, আমার ইয়ে আছে যে একযোগে একসাথে চাইলেই সম্ভব। এই এ নেগেটিভ ব্লাডটা হসপিটালের লোকজনও তারা অবাক হয়ে গেছেন যে এক রাতের মধ্যে কিভাবে 12 ব্যাগ এই মানে প্লাজমা এখানে এইভাবে রেডি হলো আর কি। আরো 8 ব্যাগ আমার হাতেও আছে এখন। তো এটা একটা বড় বার্তা, এবং সোশ্যাল মিডিয়া হলো এটার বড় একটা প্ল্যাটফর্মে। আমরা বলি যে ছবি তুলে কেন দিলাম, এই বাচ্চাটার ওই একটা ছবি আছে, ওই ছবিটাই মানুষের মনে একটা ইয়ে করছে আর কি। এই কারণে আসলে কিন্তু ছবিরও প্রয়োজন আছে, যে আমরা অনেক সময় এটাকে অ্যাভয়েড করি বা কেন ছবি তুলবো, এই বিষয়গুলো যাতে আমরা ইয়ে না করি, এবং সোশ্যাল মিডিয়াকে আমরা যাতে এভাবে পজিটিভলি ব্যবহার করি। এটা একটা বড় ধরনের স্ট্রেংথ আছে আর কি, যেটা দিয়ে মানুষের উপকারে নিয়ে আসা যায়। আপনি বিভিন্ন সময় মানুষকে সচেতন করার ফেসবুক ওয়াল দিয়ে আমরা দেখতে পাই। তো সেক্ষেত্রে সাধারণ নিঃশ্বাস সেটি নিয়ে আপনি কাজ করছেন। আর সাধারণ নিঃশ্বাস আসলে মানুষকে কিভাবে নিঃস্ব করে তোলে? এটা আসলে কি, আমরা আমাদের দেশের মানুষের, আমাদের সবারই, আমরা অল্পতে মানুষের সাথে অযাচিতভাবে আলোচনা করি। তো অযাচিত আলোচনা করি কিভাবে, পথে ঘাটে পাশাপাশি বসে আছে যে কই যাবেন, কিভাবে যাবেন, এই জিনিসগুলো শেয়ার করি। শেয়ার করতে করতে যারা বোঝে না ওরাও বলে যে আমরাও তো ওই জায়গায় যাব। ওরা আসলে একজন থাকে না, অনেকজন থাকে। আর আপনি বলতে পারেন যে আপনি এটা কিভাবে পেলেন। তো আমি আসলে বাসে উঠে অনেক সময় ক্যাম্পেইন করি, স্টেশনে ক্যাম্পেইন করি, তখন মানুষজন আমাকে যখন চেনে, আমার এই মোবাইল ছিনতাই, এই মলম পার্টি, বমি পার্টি, এই ছবিগুলো মানুষের কাছে আমি পৌঁছাতে পেরেছি। আমি প্রায় দীর্ঘ 17 বছর ধরে এই প্রচারণার সাথে আমি আছি। এখানে আমার ঝুঁকি আছে যে এই ধরনের চক্রের সাথে যারা জড়িত তারা আমাকে আক্রমণ করতে পারে, বা তাদের তো আমি এক ধরনের বিরুদ্ধেই কাজ করতেছি, বা পাবলিক প্লেসে যখন করি তখন কিন্তু তারা আমাকে ফলো করতে পারে। এটা অস্বাভাবিক কিছু না, কিন্তু আমি তারপরও মানুষের কাজে মানুষের পাশে থাকার চেষ্টা করি। আপনি এই যে শয়তানের নিঃশ্বাস ব্যাপারটা হলো, তারা হয়তো এমন একটা কিছু হাতে ধরাই দেয় যে আপনি এটা একটু পড়েন, বা একটা অ্যাড্রেস লিখে দিল। এই বিষয়টা আসলে যখন সে পড়ে তখন সে তার মতো করে সব মানে দিয়ে দেয় আর কি। মানে তার মোবাইল, মানি ব্যাগ, যদি মহিলাদের গলায় কানের স্বর্ণালংকার থাকে, তো এই কারণে অপরিচিত কোনো লোকের সাথে আসলে কিছু দিলেই ধরাটাও এখন একটা বিপদ। এবং এরা খুব স্বাভাবিক, আপনার মতো খুব সিম্পল মানুষ থাকে, আপনি দেখলে বুঝতে পারবেন না। দেখলে বুঝবেন আসলে সে মনে হয় এই ঠিকানাটা খুঁজতেছে। আপনি পড়তে গেলে আপনি হয়তো ট্র্যাপে পড়ে যেতে পারেন। সালাম দিল, এই সালাম পার্টি নামে একটা আছে, যে তারা মানুষকে সালাম দেয়। সালাম দিয়ে একটা বললো ভাই কেমন আছেন, আপনাকে তো এই এলাকায় দেখছি এর আগে, এই সেই বলে সালাম দেওয়ার পরে একটা মানে এইভাবে একটা করে আরো 2-3 জন এসে তারা এইভাবে করে। এটার মধ্যে সালাম পার্টিও আছে আর কি। তারপরে আপনার ধাক্কা পার্টি, এরা একটা ধাক্কা দিয়ে আপনাকে মোবাইল রাস্তায় ফেলে দিল, বললো যে আমার মোবাইল ভেঙে গেছে, একটা ক্রাউডের সৃষ্টি করে। তো এই ব্যাপারগুলো যাতে আমরা সচেতন থাকি। এখানে এই শয়তানের নিঃশ্বাসের সাথে আরো একটা বিষয় আছে, ডলার পার্টি। তারা এই বিভিন্ন ধরনের ডলার দেখায় মানুষকে। প্রথমে রিক্সাওয়ালা সেজে $2 দেখায়, $200 আমার কাছে আছে, আমি পরে পাইছি, বা আমাকে কোনো ফরেনার দিছে, এরকম বলার পরে আপনাকে টোপ দিল। একদিন পরে সে আপনাকে আবার ফলো করে, ওই একই এলাকায় রিক্সা থেকে সে আপনাকে যখন বাসা থেকে বেরোন ফলো করে আবার আসলেন যে স্যার আমার কাছে তো এরকম আরো এক বান্ডিল আছে, আপনি যদি চান তাহলে আমি অমুক জায়গায় এটা করতে পারি। তা আপনি যদি লোভে পড়ে যান, সে দেখা গেছে তার মধ্যে ইট টিট এগুলো ঢুকাই দিয়ে আপনাকে একটা প্যাকেট দিয়ে বললো যে এটা খোলা যাবে না, মানুষজন দেখবে। আপনি নিয়ে দেখবেন যে ইট খুলছেন, কিন্তু উনি তো ভাবছে যে উনি হয়তো একটা বড় ধরনের ডলার সে করছে। তো এগুলো আসলে কি, এ ধরনের কাজে আমরা এই লোভে পড়েও মানুষ, শুধু যে প্রতারক চক্রই এখানে একটা মানে করে, সেটা একটা আছে আর কি, মানে কোলাবোরেশন, যে আপনি লোভেও পড়ছেন আবার প্রতারক চক্র সেই সুযোগটাও নিচ্ছে। আমি দেখছি যে সরকারের উচ্চ পদস্থ কর্মকর্তা কিন্তু রিটায়ার্ডের পরে সে কয়েনের লোভে পড়ছে, স্বর্ণের কয়েন, এইভাবে অনেক কয়েন পাবে, বিভিন্ন ধরনের এই ধরনের প্রতারক। এক কথা হলো যে লোভে পড়া যাবে না। অনলাইনে আমরা বিভিন্ন সময় এই যে ডলার ইনকাম করে এই সব এই দিয়ে, এগুলো কি বলে, অ্যাপ দিয়ে, এটা দিয়ে। তা আমি একজন আমাকে এইভাবে বললো, তা আমি বললাম আপনি যে এই ডলারটা ইনকাম করতেছেন, এটার কোথায়, এটা ইনকামের যে সোর্সটা সেটা কি, ডলারটা কোথায় ইনভেস্ট হয় এবং কোথা দিয়ে আপনাকে টাকাটা দেয়। তো সে আর ব্যাখ্যা দিতে পারে না। কিছুদিন পরে শুনি যে তারও কিছু প্রায় কয়েক লাখ টাকা সে এখানে লুজার। তো এই ব্যাপারগুলো আসলে এর মধ্যেই পড়ে আর কি, মানে মানুষকে এক ধরনের মানে প্রতারণার যে ছলে করে, এটা আসলে বুঝতে পারে না মানুষ, এবং এক সময় এই প্রতারক চক্রের শিকার হয়।
আপনি এবারের ঈদে বাড়িতে গিয়েছেন, সেখানে আমরা দেখেছি আপনি হাসপাতালের উন্নয়নের দাবি তুলেছেন। আসলে হাসপাতালের উন্নয়নের বাধাটা কোথায়? হাসপাতালের আসলে একটা সার্বিক উন্নয়ন, আমার এটা জেলা শহর বরগুনা। সার্বিক উন্নয়ন বলতে কি, আমাদের এই হসপিটালটা আসলে বহুদিন ধরেই এরকম একটু আমরা ডাক্তার কম থাকে। আপনি এখানে কয়েক লাখ মানুষের জন্য 7 জন ডাক্তার ছিল। তো রিসেন্টলি বেশ কয়েকজন ডাক্তার এখানে নিয়োগ করা হয়েছে। তারা শহরের যারা সুশীল সমাজ আছেন তারাও বিভিন্ন সময় এটা নিয়ে আন্দোলন করেন, কথা বলেন ফেসবুকে। আমি আমার একটা একক প্রতিবাদ ছিল, আমি গায়ে লিখে সেখানে গিয়ে আমি আমার মতো করে এটা সোশ্যাল মিডিয়ায় প্রচার করেছে। এটা আমি একটা প্রতিবাদ, একটা একক প্রতিবাদ। তো এখানে একটা বিষয় হলো যে এখানে সবার একটা ইয়ে আছে। আমরা অনেক সময় করি কি, যে একটা ইয়ে হলো হাসপাতাল গিয়ে ভাঙচুর করি। তো এটা কিন্তু একটা এক ধরনের, এটাও ঠিক না। আপনি এটা না বুঝে একটা জিনিস তো এভাবে করা যায় না। আপনি সেখানে লোকবল নেই। আমার এলাকার যে প্রবলেমটা, সেটা হলো এখানে লোকবল খুবই সংকট। সেখানে এখন 10জন নার্স মনে হয় ইয়ে করা হয়েছে এবং বেশ কয়েকজন ডাক্তার। সেখানে মাত্র 7 জন ডাক্তার ছিল। তো এটা একটা ব্যাপার। তারপরে হাসপাতালের উন্নয়ন যদি বলেন, আমার জেলা শহরে একটা আইসিইউ নাই। আপনি পুরা যে বরগুনায় এখন আইসিইউ নাই আর কি, এরকম একটা ব্যাপার। আপনি যদি একটা ক্রিটিক্যাল ট্রিটমেন্ট, সেটা ধরেন বরিশালে আসতে হয় আমাদের, বা ঢাকায় আসতে হয়। তা আমার দাবি ছিল সার্বিক, যাতে আমরা সবাই মিলে এটাকে একটা সুন্দরভাবে একটা হাসপাতাল, কারণ এখানে তো সবাই তো আর প্রাইভেট ক্লিনিকে গিয়ে ট্রিটমেন্ট নিতে পারে না। এখানে অনেক গরিব রোগী থাকে, অসহায় মানুষ থাকে, তাদের জন্য এটা। আবার একটা বিষয় ছিল, হাসপাতালের আশেপাশে অনেক ময়লা দেখলাম, যে মানুষজন দেখে এই ময়লাটা তো হাসপাতালের লোকজন করে নাই। তারা বলতে পারেন যে পরিষ্কার করতেছে না, বাট আমরা ডাবের খোসা সেখানে ফেলাই, আমরা জানলা দিয়ে বিভিন্ন ধরনের খাবার দাবারের ইয়ে ফেলে, স্তূপ জমায়। বলে এটা তো দায়িত্ব হাসপাতালের লোকের। তাই এখন এটা আপনি লোক জল যদি না থাকে, সেটা কতদিন করবেন, এটাও একটা বিষয়। পানের মানে যে পানের ইয়ে করে, পানের যে পিক, সেটা আপনি ওয়ালে, প্রত্যেক হাসপাতালে দেখবেন ওই ওয়ালের কর্নারে পানের পিক ফেলে ওই জায়গাটা নোংরা করছে। তাই এটা তো আমরাই করি, এটা একটা বিষয়। আর একটা বিষয় হলো যে হাসপাতালের যারা কর্মকর্তা কর্মচারী আছেন, তাদেরও আচরণগত যে বিষয়, এটা নিয়েও আমরা অনেকেই অভিযোগ করি। এটা আমি একটা বার্তা দিয়েছি যে আপনিও একদিন অসুস্থ হতে পারেন, আপনার সন্তানের ডেঙ্গু হইতে পারে, করোনা হইতে পারে। তা আপনি যখন ঠেকে যাবেন, তখন কিন্তু আপনার এই ভয়েস আর থাকবে না। সো আমরা এটা এই যে মানুষ হিসেবে হাসপাতালে আমাদের প্রত্যেকটা মানুষের মাসে একদিন বা বছরে 2-3 বার ঘোরা উচিত। মানুষের সিচুয়েশন দেখলে মানুষ বুঝতে পারবে যে আসলে কি হচ্ছে, আমি কোথায় আছি, বা আমারও এই অবস্থা হইতে পারে। তখন মানুষ অনেক সহনশীল হবে। টানা 7মবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। ছিনতাই রোধে আপনি কাজ করেছেন, আসলে এই ছিনতাই রোধে কি কি করণীয়? ছিনতাইয়ের যে ব্যাপারটা, এটা আসলে সচেতন থাকারও একটা বিষয় আছে। আমরা অনেক সময় জানালার পাশে মোবাইলে কথা বলি, বা স্বর্ণালঙ্কার পরে মহিলারা ওই জানালার পাশে বসে, তখন করে কি, ওই যে ছো মেরে ছিনতাইকারী এই মোবাইল বা এই যে স্বর্ণালঙ্কার এগুলো নিয়ে যায়। তারপরে আমরা অনেক সময় গভীর রাতে, এখন আপনি দেখবেন যে বিভিন্ন সময় যে আমরা বেশ কয়েকটা ছিনতাইয়ের দৃশ্য আমরা দেখেছি আর কি। তো এই সব ব্যাপারে আমরা যাতে এই গভীর রাতে বা একদম নীরব জায়গা পরিহার করি। এখন আপনি বলতে পারেন কেন আমি এটা করব, তো এই কারণে আসলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরও ইয়ে আছে, তারাও চেষ্টা করছে, বা আমরাও যাতে একটু সচেতন থাকি, সাবধান থাকি। কারণ এই ক্রাইম যারা করে, তারা তো সবসময় থাকে এবং তারা একটা ওত পেতে থাকে যে কীভাবে আক্রমণটা করা যায়। তো এটা সচেতনতার বিষয়। যেমন আমরা অনেক সময় বাসে উঠি, মাঝখানে আমি দেখলাম যে এই বাসে একটা চক্র আছে বমি পার্টি। এটাও এক ধরনের ছিনতাইয়ের মতোই, কিন্তু এটা আপনি ওইভাবে জোরাজুরি করে না, বাট এটা খুব কৌশলী। তারা ইচ্ছা করে আপনার গায়ে বমি করে দিল। বমি করার পরে ওরা 2-3 জন থাকে। আপনি যখন গায়ে বমি করবে, তখন আপনি তাকে একটু আবেগতাড়িত হয়ে ধরতে যাবেন যে আমি সে অসুস্থ, এটা ভান করতেছে। তো এর মধ্যে সে কিন্তু আপনার পকেট থেকে কেটে, মানে ব্লেড দিয়ে মোবাইল নিবে, বা টাকা পয়সা থাকলে সেটা নিয়ে ওরা অন্য হাতে পাস করে। পাস করার পরে ওই লোক তো বসে বসে থাকে ওখানে একটা ইয়েতে, আর ওরা ওখান থেকে চলে যায়। এরকম করে আবার মানে আপনাকে একটা ক্রাউড সৃষ্টি করে, যাতে ওরাও আপনার গায়ের উপর পড়বে, এই ভাই বমি করছে, এই সেই, আপনাকে একটা ব্যস্ততার মধ্যে রাখবে। সো বাসে কেউ বমি করলে আপনাকে চুপচাপ বসে থাকতে হবে, এটা আপনি পরে দেখবেন আর কি, এরকম একটা বিষয়। তারপরে পকেট মার যদি বলেন, এরা একজন কখনোই এই কাজ করে না, এরা 2-3 জন থাকে। আপনাকে একটা ধাক্কা দিল, এবং অনেক সময় আমার কাছে যেটা মনে হয়, এই যে বাস দেখবেন যে এই যে যেখানে সিগন্যাল থাকে বা যেখানে বাস থামে, এটা কইসা এটা ব্রেক করে, এবং এই ব্রেক করার মধ্যেই এই কাজটা করে। এবং অনেক সময় অনেকে বলে যে ভাই এর মধ্যে আমার মনে হয় এই বাসের লোকজনও জড়িত থাকে। এটা অস্বাভাবিক কিছু না, এটা থাকতে পারে। কারণ অনেক সময় আমরা দেখেছি যে বাসে যে বিভিন্ন সময় যে ক্রাইমগুলো হয়, ওই ক্রাইম খুঁজতে গিয়ে দেখা যায় ওই বাসের
হেল্পার বা ড্রাইভার এর মধ্যে সবাই তো আর না, কিন্তু এর মধ্যে থাকে আর কি, মানে এটা থাকতে পারে বা আমরা দেখছি যেটা থাকে আর কি। সালাম পার্টি, ধাক্কা পার্টি, মলম পার্টি এইগুলোর বিষয়টা বললেন, সেক্ষেত্রে আপনি নিজেও একটি অরাজনৈতিক দল করে ফেললেন, বাংলাদেশ মলম পার্টি। মলম পার্টি সেটি ব্যক্তিগত দূর কি হলো জানাবেন? আসলে মলম পার্টি একটা প্রতীকী পার্টি। আমার তো আসলে রাজনীতির সাথে আমি যুক্ত না বা এ ধরনের ইয়েও না। তা আমি দেখলাম যে 2 মাসের মধ্যে 26টা রাজনৈতিক দল হলো। তার মধ্যে প্রধান কার্যালয় হলো এক ব্যক্তির শ্বশুরবাড়ির স্টোর রুম। এরকম পার্টিও আমরা দেখেছি আর কি, যেটা আমি রিপোর্টের মাধ্যমে গণমাধ্যমে দেখছি। তা আমি বললাম, আমি যেহেতু 16-17 বছর ধরে কাজ করি, তা আমি একটা মলম পার্টি করে ফেলি। তো মলম পার্টির লক্ষ্য কি? আমরা আসলে এখানে প্রতীকী বিষয়টা হলো, আমাদের দেশে মানুষকে বিভিন্নভাবে আমরা কমিটেড না, যারা আমাদেরকে প্রতিশ্রুতি দেয়, আসলে যুগের পর যুগ কেউই প্রতিশ্রুতি রক্ষা করে না। আমার জনগণের সামনে বিভিন্নভাবেই আমরা বলা হয় যে এটা করবো ওইটা করবো, কিন্তু আসলে আমরা পাই না। আমাদের এটা একটা দুর্ভাগ্য। এটা আপনি দেখবেন যে সব জায়গায় সবাই এই কথাই বলে। তো এটাকে আমি একটু টুইস্ট দিলাম, যে যেহেতু মলম পার্টি আমাদের চোখে মলম লাগাই দিয়ে বিভিন্ন ধোঁয়াশার মধ্যে দিয়ে সবকিছু নিয়ে যায়, তো এই পার্টির কাজ হইলো যে মানুষকে এই ধরনের কাজ করে, এবং ওই যারা আমাদেরকে কমিটমেন্ট দেয় তারা এক ধরনের মলম পার্টির মতোই কাজ, যে তারা আমাদেরকে দেখাইলো যে এটা করব, কিন্তু আসলে সেটা না করে অন্যদিকে কাজ হলো। তো এটা যখন আমি ফেসবুকে পোস্ট করি, কালের কণ্ঠ এটা নিয়ে প্রতিবেদন করে এবং একটা ভিডিও চিত্রও তৈরি করে যে মলম পার্টির মলম পার্টি, বাংলাদেশ মলম পার্টি নিয়ে আসছেন সাইদ জীবন। তো এটা একদম দেশব্যাপী আলোড়িত হয়, এবং 64 জেলায় আপনার আমার এই মলম পার্টির সভাপতি আছেন, সেক্রেটারি আছেন, এরকম করে যে যার মতো করে সুন্দর পোস্টার করে আমাকে। তো এটাকে আমি আবার একটা সোশ্যাল মিডিয়ায় আমি আমার মতো করে রেখে দিচ্ছি, বিভিন্ন সামাজিক কাজে তাদেরকে আমি আসলে ইনভলভ করতে। যেমন আমার বগুড়া জেলার সভাপতি মলম পার্টি, সে অলরেডি এই যে রক্তদানের কথা বললাম, তিনিও আমাকে 2 জন ডোনারের নাম্বার দিয়ে দিচ্ছেন যে ভাই এই। তো এই বিষয়গুলোকে আসলে আমি একটা, মানে এটা আমার একটা ব্যক্তিগত জায়গা থেকে, এটা আসলে কোনো কাউকে হেনস্থা করা না বা, কিন্তু ওই সময় অনেকে ভাবছে যে এটা আবার কেমন পার্টি। আমাকে এলাকায় আবার অনেকে জিজ্ঞেস করছে যে এটা, মানে তারা অনেকে ভাবতেছে যে ঘটনা কি এরকম কেন, তারা বিষয়টাকে একটু সিরিয়াসলি নিয়েছেন। বিষয়টা এরকম না, আসলে আমি বোঝাতে চেয়েছি যে এদেশে আমরা যেভাবে কমিটমেন্ট যারা ব্রেক করেন, যারা আমাদেরকে প্রতিশ্রুতি দেন সাধারণ মানুষকে, তারা কমিটমেন্ট ব্রেক করে, এবং এটা অন কাইন্ড অফ মলম পার্টির মতোই আর কি, যেটা আমাদেরকে এক ধরনের চোখে মলম লাগিয়ে ধুলা দিয়ে মানুষকে করা আর কি, মিসগাইড করা। কোরবানির সময় আপনি গোস্ত টোকা নিয়ে কাজ করেন, সেটার বিষয়টি বলবেন। গোস্ত টোকাইও আমার একটা ব্যক্তিগত উদ্যোগ। এটা করোনার সময়, আগের যে করোনার ছিল 2020 সালে, তা আমি ভাবলাম যে কোরবানি তো মানুষ দিবেই, তো যারা কোরবানি দেয় না বা এই যে যাদের কথা বললাম অসহায় মানুষ, তাদের কি হবে। তো আমি এই একটা উদ্যোগ নিলাম যে গোস্ত টোকাই। তো এটা অনেকেই বললো যে আপনি টেক্সটাইল ইঞ্জিনিয়ার, একটা ইউনিভার্সিটিতে পড়ান, আপনি মানুষের বাসায় বাসায় এই গোস্ত টোকাইতে যাবেন। তাই বললাম এতে সমস্যা কি? কারণ কি, আপনি এই যারা এই ভাসমান মানুষদের কথা যে আমি শুরুতে বললাম, তাদের মধ্যে অনেকেই কিন্তু রান্না করে খাবার সুযোগ নেই, এবং বাংলাদেশে এখনো অনেক মানুষ আছে বছরে 2-3 বার এই আপনার গরুর মাংস খেতেও পারে, নাও খেতে পারে, এরকম। তা আমি ভাবলাম যে এটা উদ্যোগ নিলাম যে এই মানুষের বাসায় বাসায় গিয়ে আমি কোরবানির এই গোস্তটা সংগ্রহ করব। তা আমি সংগ্রহ করা শুরু করলাম একাই, এবং একটা সিএনজির সামনে লেখা ছিল গোস্ত টোকাই, এই অসহায়দের মেহমানদারির আয়োজন, এরকম। তা আমি বাবুর্চি আমাকে বললো যে স্যার, আপনি তো 1 গরুর সমান মাংস তুলে ফেলছেন, 120 কেজি, সিএনজি ভরে গেছে, আমি মাংস নিয়ে পাশে বসে আছি, এরকম। যদি আমার সেই বাবুর্চি পরে মারা গেছেন আর কি, আমার খুব করোনার সময় হেল্প করছেন তিনি, রান্না বান্না করে। আমি প্রায় করোনার সময় 30,000 মানুষকে এরকম রান্না করে, সেখানে আমার অনেক শুভাকাঙ্ক্ষীরা অংশগ্রহণ করেছেন তারা বিভিন্নভাবে। এটা তো আর আমার একার পক্ষে সম্ভব না, বাট এটা আমি নিজের ঘর থেকে শুরু করেছিলাম। আমি মাত্র 35টা খাবার আমি আমার ওয়াইফকে নিয়ে আমি এটাকে বিতরণ করি এবং রান্না করি নিজেরা, এবং এটা একসময় মানুষ যখন দেখে তখন এটা আরো বড় হয়ে যায়। তো এটা হলো এই যে আমরা অনেকে বলি যে ছবি তুলে কেন এই সেই, কিন্তু এই ছবির স্ট্রেন্থটা এই জায়গায়। মানুষকে আপনি যদি নিয়ে আসতে চান একটা লুপের মধ্যে, মানুষকে উজ্জীবিত করতে চান, অনুপ্রাণিত করতে চান, দেন আপনাকে এইটাই এখন সবচেয়ে বড় মাধ্যম। সোশ্যাল মিডিয়ায় আপনাকে বুঝাই বলতে হবে এবং সঠিকভাবে পরিচালনা করতে হবে। তো এরপরে এই মাংস রান্না করে আমি প্রায় 1000 মানুষকে খাবার বিতরণ করলাম। এটা আমার একটা বড় উদ্যোগ, এবং এটা প্রতি ঈদে আমি চেষ্টা করি এই অসহায় মানুষদের জন্য একবেলার গরুর মাংস রান্না করে, হয়তো তেহারি
বা পোলাও রান্না করে আমি এটা সাধারণ মানুষের মধ্যে আমরা পথ শিশুদের নিয়ে আপনি কাজ করেছেন, পথ শিশু আসলে কেন এত বেপরোয়া? আসলে বেপরোয়া কথাটা কি, আসলে তাদের আচরণগত কিছু বিষয় তো আছেই নেতিবাচক। এটা কেন, এটা আমি দীর্ঘদিনের আমার কাজের অভিজ্ঞতা থেকে যেটা মনে হয় সেটা হলো যে এদের সাথে কথা বলে আমি যেটা বুঝতে পেরেছি, এদের বাবা মার মধ্যে বিবাহ বিচ্ছেদ একটা বড় কারণ। এবং অনেক সময় বাবা চলে যায়, মা অন্যত্র চলে যায়, তখন হয় কি ওই অভাব অনটনের মধ্যে তারা ওই আদর স্নেহ বা ভালো খাবার বা এই ধরনের আসলে অনেক কিছু পায় না। তো এখন আমরা এটা বলি আসলে যে তারা কাজ করতে পারে না। কাজ একটা লোকের যদি ট্রেসেবিলিটি না থাকে, তাকে কাজ কে দেয়? আপনিও দিবেন না, আমিও দিব না। আমরা এখন ঘরের কাজের বুয়া রাখতে গেলেও তো তার ভোটার আইডি নেই, বিভিন্ন ধরনের, তার যদি ভোটার আইডি না থাকে জন্ম সনদ নেই, ডকুমেন্টেশনের তো প্রয়োজন আছে। তো এই একটা ছেলেকে আমি চিনি এয়ারপোর্টে, তা সে 2019 সাল থেকে আমি দেখতেছি, ও কথা বলতে পারে না, ওর নামও কেউ জানে না। হ্যাঁ, সে মানে একদমই অসহায়। এইভাবেই দেখছি যে ছোটবেলা তো বড় হচ্ছে। আমি মাঝে মাঝে পারলে তাকে হেল্প করি, মাঝে মাঝে না পারলে কিছু করার নেই। এখন আমার সামর্থ্য অনুযায়ী তো আমার করতে হবে। এরকম বেশ কিছু বাচ্চা এখানে আছে আর কি। তো এটা আসলে মানে রাষ্ট্রেরও এখানে দায় আছে যে তাদেরকে কিভাবে পুনর্বাসন করা যায়। আমরা তো এদেশের ভিনদেশি যারা, এই যে রোহিঙ্গা, তাদেরকেও আমরা এদেশে রেখে দিয়ে তাদের যে একটা জায়গায় তারা কিন্তু আছেন। তো এই ধরনের মানুষগুলোকে আমার ব্যক্তিগত অভিমত যে এ ধরনের প্রতিষ্ঠানও আছে যে যেখানে এই ধরনের শিশুদের নিয়ে, শিশু অপরাধ নিয়ে কাজ করে, সেখানে ওই ধরনের আলাদা পুনর্বাসন কেন্দ্র বলে। তো এটাকে আরো জোরদার করে কিভাবে এই শিশুদের পুনর্বাসন করে। যেমন এরা অনেক সময় আমি দেখছি যে অনেকে ভালো গান গায়, তারা কিন্তু আমাদের ছেলেমেয়ের মতোই মেধাবী, বা ওই চর্চাটা নাই। এরকম বাচ্চা আছে যে খুবই ভালো গান গায়, বা তাকে আপনি যদি আপনার বাচ্চার মতোই মনে হবে ইয়ে করে। তো আমি আসলে রাস্তাঘাটে চলার পথে আমি এই ধরনের অসুস্থ বাচ্চা অনেকে থাকে, পা কাটা বা হাত কাটা, তারা বিভিন্ন ধরনের অপরাধেও জড়িত। এক শ্রেণীর মানুষ আবার তাদেরকে ব্যবহার করে বিভিন্ন ফায়দা নেয়, টাকা পয়সা ইনকামের একটা বিষয় থাকে। কিন্তু মূল যে বিষয় সেটা হলো পারিবারিক, মানে বাবা মার মধ্যে কলহ বিচ্ছেদ, পারিবারিক আদর স্নেহ তারা পায় না বলেই তারা এই ধরনের পথে চলে আসে। এবং একটা পর্যায়ে আমার এতটুকু বাচ্চা যার কথা বললাম, আচ্ছা তাকে যদি আমি আদর স্নেহ না দেই, সেও দেখবেন যে বেপরোয়া হয়ে গেছে। তো এই শিশুদেরকে আদর স্নেহ দেওয়ার যে ব্যাপারগুলো, সেগুলো যদি পরিবার থেকে না পায়, তাহলে তারা এই পথে আসার তো আসলে আমি মানে যুক্তিকতা কি, মানে তার জন্য এটা আসলে আর কিছু করার থাকে না। একটা পর্যায়ে অনেকের পরিচয়ও আমরা খুঁজে পাই না, এরকম একটা বিষয়ে কাজ করে আর কি। বৃদ্ধাশ্রম আমাদের দেশে খুব একটা আছে, অনেক ক্ষেত্রে দেখি বৃদ্ধাশ্রম যারা মানুষগুলো আছে তারা খুব অবহেলিত থাকে। এটা কেন কেন হচ্ছে? বৃদ্ধাশ্রমের ব্যাপারটা ওই যে আমি আমার এই যে মানবিক মানুষ হব, আমার ছেলে সাইদ আব্দুর রহমান ওহি, তাকে দিয়ে এই যে এর মধ্যেও একটা বিষয় আছে, এই যে এই মানবিক মানুষ হব, এর মধ্যে যে শুধু অসহায় মানুষের খাবার বিতরণ বা তার পাশে দাঁড়ানো এটা না, এখানে আরও বিষয় আছে যে বাবা মার প্রতি বা সোশ্যালিজম, মানে একটা সার্বিক সমাজের প্রতি যে বাচ্চাদের একটা সম্পর্ক, বা এটা কিন্তু আমরা বাবা মারা একটা সময় করি না। কেন করি না? এর সাথে যাওয়া যাবে না, ওর সাথে যাওয়া যাবে না। আমার বাচ্চা কারো কাছে নিয়ে গেলে একটু অসহায় মানুষ বা যারা একটু অন্যরকম, যে চোখে দেখে না, আমাকে একদিন একজন কমেন্ট করছে যে আপনি বাচ্চা কাছে এভাবে নিয়ে যান, এই স্কিন ডিজিজ এই। তাই আমি বললাম দেখেন, আপনার যদি আপনি এই চিন্তা করেন, আপনার যখন এই স্কিন ডিজিজ হবে, আপনার বয়স 80 হবে বা 70 হবে, তখন এই বাচ্চা আপনার কাছে যাবে না, কারণ আপনি তাকে শিখেছেন যে স্কিন ডিজিজের কাছে যাওয়া যাবে না। সো এটা তো কোনো এরকম বিষয় না। হ্যাঁ, বাচ্চাদেরকে সাবধান রাখতে হবে, সেটা ভিন্ন বিষয়। তো আমরা করি কি, আমরা বাচ্চাদেরকে ছোটবেলায় শিখাই যে অমুকের এই ফ্ল্যাট আছে, অমুকের গাড়ি আছে, বাচ্চারাই দেখবেন যে এটা নিয়ে আলোচনা করে। তা আমার এক স্যার, সে তার অভিজ্ঞতা স্বীকার করলেন যে আমার ছেলে 9-এ পড়ে, সে আমাকে বলতেছে তুমি আমার জন্য কি করছো, আমার বন্ধুর বাবার তো গাড়ি আছে, সেও তোমার মতো চাকরি করে। তো এখন স্যার আমাকে বললেন যে রিমন, আমি এরপর থেকে এক্সেল শিট মেনটেন করি। যে কি করে, কেন, তার পিছনে কয় টাকা খরচ হয়েছে, কি হয়েছে, এই বিষয়গুলা। এটা একটা বিষয়। আর হলো আপনি যেটা বললেন যে বৃদ্ধাশ্রম, এটার কারণে বাবা মারাও দায়ী, এক এক বাক্যে দায়ী। শুধু সন্তানরা দায়ী তা না। কেন? আমরা তাদেরকে ছোটবেলা থেকে একটা আভিজাত্য শিখাই যে আমাদের অনেক বড় হইতে হবে, হইতে হবে, এই পড়ালেখা করার জন্য বিদেশ যাইতে হবে। আপনি দেখবেন ম্যাক্সিমামই যারা বৃদ্ধাশ্রমে বিভিন্ন সময় আমরা মিডিয়ায় দেখি, তাদের ছেলেমেয়েরা দেশের বাইরে থাকে। এখন দেশের বাইরে যখন থাকে, বাবা মা নিয়ে ওখানে থাকাটা তো একটা, বাইরে তো আসলে কাজ করা ছাড়া কোনো মানুষ থাকতে পারে না, এবং তারা ওখানে শ্যুটও করতে পারে না। তো আলটিমেটলি আপনি যদি এভাবে চিন্তা করেন, ছোটবেলা থেকে আপনার সন্তান বাইরে থাকবে, এই উচ্চাকাঙ্ক্ষার জন্যই বৃদ্ধাশ্রম।
আর কিছু না। তো সন্তানদেরকে আমাদের স্বাভাবিক জীবনযাপন শেখাইতে হবে, মানবিকতা শেখাইতে হবে। একদম উচ্চশিক্ষিত মানুষই যে সে উচ্চশিক্ষিত মানুষ, কিন্তু তার মধ্যে যে এ ধরনের মানবিকতার বিষয়গুলো থাকবে সেটা না। এই বিষয়গুলো আসলে এইখানেই প্রবলেমটা, যে বাবা মারা সবসময় চায় তার সন্তান অনেক বড় হবে, একটা হাই সোসাইটি মেনটেন করবে। দিস ইজ দ্য প্রবলেম। আপনি স্বাভাবিক জীবনযাপন করেন, আপনি আপনার জীবনে কিভাবে মানে অতিবাহিত করছেন সেটা তাকে বলেন, সেগুলো শুনান। এগুলো অনেকে বলে যে এগুলো করলে বাচ্চারা ডিমোটিভেট হয়, আসলে তা না। আপনি তাকে যদি ছোটবেলা থেকে বুঝাইতে পারেন যে আমি এভাবে কষ্ট করে মানুষ হয়েছি, আমি এখনই এই লোকাল বাসে যে আমি মানে অনেক সময় ভিজিট করি, আমি এটার ভিডিও ফুটেজ করে রাখি, তার সাথে আমি এই ইয়াতে কথা বলি ভিডিও কলে, সে দেখুক এটা আমার কি করছে। আমার বাবা সেই গামছা পরে এই দিয়া গ্রাম থেকে আইসা কলেজে পড়াশোনা করে সে একসময় ব্যাংকে চাকরি করছে, আমাদের জন্য কিছু করে গেছে। এইসব গল্প তো বলতে হবে, নাহলে তো সে, আপনি যদি সমস্যার, কেন আমি তাকে এই ফুটপাতে নিয়ে যাই এই প্রবলেমটা দেখানোর জন্য যে এদের থেকে তুমি ভালো আছো। এটা সে 10 বছর 20 বছর পরে যখন দেখতে পারবে, তখন সেই মেসেজটা ধরতে পারবে যে না, আমি তো সন্তুষ্ট। এই কারণে আত্মতুষ্টি একটা ব্যাপার, যে আমি আমার জায়গায় ফিট আছি, আমি ভালো আছি। আপনি যখনই হাইপার হয়ে যাবেন যে আমার এইটা দরকার ওইটা দরকার, তখন আপনি বিভিন্ন প্রবলেমে পড়বেন। চাঁদাবাজি নিয়ে আসলে কি কি করছেন একটু বলবেন? চাঁদাবাজিও আমার একটা প্রতীকী চিত্র। তো আমি আমার এলাকায় এই যে আশকোনাতে আমরা যেখানে থাকি, দেখেন আমি একটা চাঁদাবাজি করলে মানে মানুষজন যে তার যে একটা ক্ষোভ থাকে এটা বোঝার চেষ্টা করলাম। আমি নিজেই চাঁদাবাজ এরকম, তো সেখানে অনেক মানুষ এসে দেখলাম যে সে না বুঝে এই চাঁদাবাজকে ধরছে, এই সেই, মানে কঠিন একটা অবস্থা। তো আসলে আমি বার্তা দিতে চাই যে মানুষ যদি এটার বিরুদ্ধে চলে যায়, মানে মানুষ তো অনেক সময় আছে যে এটা ইয়াতে পড়ে, মানে তাকে দিতে হবে এরকম একটা বিষয়। কিন্তু যখন এই বার্তাটাই দিতে চাই, যখন মানুষজন এটার আপনাকে গ্রহণ করবে না, তখন কিন্তু খেপে গেলে আপনার কিন্তু এই অবস্থা হবে। মানুষই ধরেন আপনাকে এখন বলতে পারেন যে মানুষজন কি আপনি এটা করতে বলতেছেন, এটা না, কিন্তু এটা একটা প্রতীকী দিয়ে যে এরকম হইতে পারে। তার মানে এখানে আইন শৃঙ্খলা বাহিনীরও একটা আছে, বিষয় আছে। এবং এই ব্যাপারটা বোঝাতে গিয়ে আমি আসলে ওই দৃশ্যটা ধারণ করি, এবং মানুষজন খুব ভালো অ্যাক্টিং করছে এখানে। এবং আমাকে তো একজন না বুঝে এসেই একটা মানে মারবে এরকম একটা অবস্থা। তো এটা আসলে অনেক সময় আমার ক্ষেত্রে হয়েছে যে মোবাইল ছো মেরে নিয়ে যাচ্ছি, না বুঝে এসে একজন ধরে ফেলছে বা আমাকে আঘাত করছে। এ ধরনের অবস্থার মধ্যেও বিভিন্ন সময় আমাকে পড়তে হয়েছে আর কি। আমরা শেষ করবো একটি প্রশ্ন দিয়ে, সেটি হলো আপনার ভবিষ্যৎ পরিকল্পনা বলবেন আমাদেরকে। আমার ভবিষ্যৎ পরিকল্পনা, আমার একটা স্লোগান, সম্পর্কই সম্পদ। এটা আমার একটা স্লোগান, এবং এই স্লোগানের উপর ভিত্তি করে আপনি সামাজিকভাবে চলে আপনি অনেক কিছু করতে পারবেন। একটা সামাজিক সম্পর্ক অনেক বড় ধরনের। আমার কোনো মানে এখন পর্যন্ত আমি কোনো মানে আমার কোনো অর্গানাইজেশন না, আমি নিজেই আমার নিজের মতো করে পরিচালনা করি। আমার বাসায় একটা সেট আপ আছে, ওখানে বসে আমি রাতে বা সকালে একদম ইয়েতে উঠে আমি এই কাজগুলো সম্পূর্ণ করি। কার কি প্রয়োজন, অনেক মানুষ আমাকে অনেক কিছু কাজের জন্য বলে, এবং আমি কখনো বিরক্ত হই না। আপনি দেখছেন যে এখানে এসেও আমি অন্তত 10 থেকে 15টা ফোন রিসিভ করছি, এই ব্লাড লাগবে, এইটা লাগবে, ওইটা লাগবে। আমি এটাকে ব্লেসিং মনে করি, এবং আমি চেষ্টা করি, এবং আমি গভীরভাবে চেষ্টা করি। আল্লাহ তাআলাও আমাকে এই ব্যবস্থা করে দেয়, এবং আমি কেন যেন এই সমস্যার জায়গায় আল্লাহ আমাকে নিয়ে যায় কোনোভাবে। হয়তো আমি ওখান থেকে যাচ্ছি বা বিভিন্ন ইস্যুতে চলে আসে। তো এটা আমার জন্য একটা ভালো, যে মানুষ হয়তো আমি মানুষের জন্য কাজ করতে পারলে। আমার একটা স্লোগান, মানুষের কাজে মানুষের পাশে। আসলে আমার মূল যে ভিত্তি সেটা হলো যে আপনাকে বলছিলাম অফলাইনে, যে মানুষ মৃত্যুর পরে যদি আপনাকে কেউ স্মরণ না করে, তাহলে আপনার আসলে জীবনে আপনি আমাদের তো আসলে সফলতার অনেক বিষয়। আমি মনে করি যে মৃত্যুর পরে যদি মানুষ আমাকে স্মরণ করে, আমার শূন্যতাটা বুঝতে পারে, আমি তাহলে সফল। এবং বাংলাদেশব্যাপী আমার কাজ এভাবেই আমি করতে চাই। আমি আমার এই মোবাইল, আমার এই ফেসবুক, এটা দিয়ে আমি মানুষকে, আমার এটা অনেক বড় একটা শক্তি। বিভিন্ন মানুষকে আমি বিভিন্নভাবে হেল্প করতে পারি, এবং এখানে সবচেয়ে বড় শক্তি হলো আমার মতো যারা আমাকে ভালোবাসেন, প্রত্যেকেই আমার জন্য কাজ করেন। তারা বিভিন্ন সময় ছুটে যান বিভিন্ন কাজের জন্য। একজন মানুষ এই কাজটায় আটকে গেছেন, অসহায়, তাকেও এভাবে মানুষ গিয়ে হেল্প করে। এইটাই আমার আসলে ইচ্ছা, যে এটা আমি আরো বড় করে এই সামাজিক সম্পর্কটা আমি কিভাবে মানুষের মধ্যে গ্রো করতে পারি, এবং এটা আমি করতে পেরেছি, কারণ আমি দেখতে পারি যে আসলে মানুষ এটাকে গ্রহণ করছে আর কি। তারপরে আর একটা বিষয় হলো যে এই যে বাচ্চাদের নিয়ে যে মানবিক শিশু শিক্ষা কার্যক্রম, এটাও আমি দেশব্যাপী, অনেকেই আমার এই ছেলের এটা দেখে তারা এই যে মুখে ভাত দেওয়ার যে ইয়েটা বললাম, আমার ছোট ভাই সেদিন একদিন সে বলছে যে ভাই আমি
এই প্রোগ্রামটা করতে চাই, সে আমার কাছে এসে এটা করে নিয়ে গেছে আর কি। তো এরকম আসলে অনুপ্রাণিত হওয়ার মানুষের সংখ্যা অনেক, যারা আমাকে ফোনে মেসেজ দিয়ে বা দেখা হলে বলে, এটাই আমার প্রাপ্তি। সাইদ রিমন, আপনাকে অসংখ্য ধন্যবাদ কালের কণ্ঠকে সময় দেওয়ার জন্য। হ্যাঁ, আপনাকেও ধন্যবাদ এবং কালের কণ্ঠকে আবারও ধন্যবাদ, এবং আপনাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। ধন্যবাদ সাইদ রিমন। দর্শক, আজ এই পর্যন্তই। ভালো থাকুন, নিরাপদে থাকুন। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা।